বাংলাদেশে সবার এখন একটাই প্রশ্ন, ইলেকশনে কে জিতবে? আর মাত্র কয়েকদিন বাদে এই জাতীয় সংসদ নির্বাচন। বিভিন্ন দলের কয়েক হাজার জানা অজানা নেতা কর্মী সেবকেরা নির্বাচন করছেন। এদের জয় পরাজয়ের সাথে মিশে আছে কোটি কোটি মানুষের ভাগ্য। নির্বাচন সামনে রেখে প্রার্থীরা কোমর বেঁধে নেমেছেন। এবারের নির্বাচনে তারা প্রতিশ্রুতির ফুলঝুরি বইয়ে দিচ্ছেন। মানুষের ইহজাগতিক যত চাহিদা আছে সবই তারা পূরণ করবেন। এ নিয়ে তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কে কার চেয়ে বেশি প্রতিশ্রুতি দিতে পারছেন তার প্রতিযোগিতা চলছে। শুধু কথা নয়, সুরও পাল্টে যাচ্ছে। একজন রাজনীতিবিদ কত বিনয়ী হতে পারেন নির্বাচন না এলে বোঝা যায় না। তারা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন, মাঠে ঘাটে হাটে বাজারে ঘুরে বেড়াচ্ছেন, আমজনতার সাথে হাত মেলাচ্ছেন, কোলাকুলি করছেন, হাসি মুখে কুশল জানতে চাচ্ছেন, হাত জোড় করে সমর্থন ভিক্ষা করছেন। নেতাদের মাথায় এখন টুপি। বাংলাদেশে নির্বাচনের মৌসুম বুঝবেন কিভাবে? নির্বাচনের মৌসুম আসলে সবাই ধর্ম ব্যবসা করে, বিশেষ করে রাজনীতিবিদরা এ সময় খুব লোক দেখানো পরহেজগার হয়ে ওঠেন। সবার মাথায় উঠে টুপি, সবাই পর্দার মধ্যে থাকেন। তো যেমন জনগণ তেমন নেতা না হলে চলে না। অন্য সময় আর যাই হোক, এই সময়টা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের জন্য সবাই উঠে পড়ে লেগে যায়। এবছর পরিস্থিতি আরো গুরুতর। সত্যিকারের ধর্ম ব্যবসায়ী জান্নাতের টিকিট বিক্রি করা দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা, সেজন্য টুপি বিক্রেতাদের রমরম অবস্থা। তো দেশের সবচেয়ে বড় ভোট ব্যাংক হলো মুসলমান সম্প্রদায়ের মানুষ, সেজন্য সংখ্যায় তারা 90 ভাগ। এটা তো হাতছাড়া করা যায় না। সেজন্যই সাম্প্রদায়িক রাজনীতির এই তোড়জোড়। এবং মুসলমানদের পরিচয় হলো পোশাকে। সেজন্য দেখা যাচ্ছে অনেক নেতার মাথায় টুপি কিংবা ঘোমটা। তো দেশে নিয়মিত বিরতিতে নির্বাচন হলে একটা ট্রেন্ড বা প্যাটার্ন দেখা যায়। সেখানে পূর্বাভাস দেওয়া সহজ হয়। যেহেতু একটা স্বাভাবিক নির্বাচন হচ্ছে 18 বছর পরে, তাই বর্তমানে সেরকম নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না, কেউ কিছু বলতে পারছেন না। এই 18 বছরে অনেক কিছু বদলে গেছে, সময় পাল্টে গেছে মানুষের মন। পুরনো ভোটার অনেকেই লোকান্তরে, নতুন ভোটার যুক্ত হয়েছেন অসংখ্য। যারা প্রথমবার ভোট দেবেন তারা যেদিকে হেলবেন সেদিকেই পাল্লা ঝুঁকে যাবে। এবারের নির্বাচন স্পেশাল। বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ রাজনীতিতে নেই। নির্বাচনে তাদের দলকে অংশ নিতে দেওয়া হয়নি, ফলে প্রায় 30% মানুষের ভোট নিয়ে অনিশ্চয়তা আছে। তারা যাকে ভোট দিবে তারাই সরকার গঠন করবে। আওয়ামী লীগ দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ভোট বর্জন করবে। তাদের মটো হলো নো ভোট নো ভোট। গণভোট প্রশ্নেও তারা না ভোটের পক্ষে। নির্বাচনে আওয়ামী লীগের বেশিরভাগই ভোট দিতে হয়তো যাবেন না। তাদের প্রার্থী নেই, প্রতীক নেই, কাকে ভোট দিবেন? ভোট দিতে গেলেও সেটা একচেটিয়া বিএনপি পাবে এমন নয়। জামাত, জাতীয় পার্টি এরাও আওয়ামী লীগের ভোট পাবে। তবে কট্টর আওয়ামী লীগেররা এবার ভোট দানে বিরত থাকবেন বলেই মনে হয়। তাদের কথা হলো কিসের হ্যাঁ কিসের না, ভোট দিতেই যাব না। বর্তমানে বিদেশিদের লবিং চলছে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার ব্যাপারে। বিশেষ করে জামাত এবং ইসলামী শক্তি যদি খুব শক্তিশালী হয়ে যায় তাহলে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সেটা হুমকি স্বরূপ বলে বিশ্লেষকরা মনে করছেন। এবং জামাতকে ঠেকানোর জন্য আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। বিএনপি জামাতের রাজনীতির সাথে এখন পর্যন্ত যেভাবে প্রতিক্রিয়া দেখিয়ে যাচ্ছে তাতে তাদেরকে তেমন জামাতকে ঠেকানোর মতো শক্তিশালী পক্ষ বলে মনে হচ্ছে না। অনেকেই মনে করছেন নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে জিতে সরকার গঠন করবে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি বাংলাদেশের কার্যত সবচেয়ে বড় দল, যাদের সরকার পরিচালনার অভিজ্ঞতা আছে। সারা দেশে প্রতিটি জেলা উপজেলায় বিএনপির লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী সমর্থক আছে। খালেদা জিয়া বেঁচে থাকলে বিএনপির জয় নিশ্চিত হতো। উনি সম্প্রতি মারা যাওয়ায় বাংলাদেশের সবচেয়ে বড় জানাজা অনুষ্ঠিত হয়েছে। খালেদার একটা প্রভাব নির্বাচনে দেখা যাবে, এটা অনেকেই আশা করছেন। এর সাথে তারেক রহমানের ডাইনামিক রাজনীতির একটা সুফল পাওয়া যাবে। তার অনেক পরিকল্পনা জনমনে বিশেষ সাড়া জাগিয়েছে। বিশেষ করে খাল খনন কর্মসূচি, ফ্যামিলি কার্ড কর্মসূচি এবং পরিবেশ বান্ধব বিভিন্ন অ্যাক্টিভিটিস মানুষের মনে সাড়া জাগিয়েছে।
জেন জি বা জেনারেশন জি তাকে নেতা হিসেবে গ্রহণ করার অনেক লক্ষণ ফুটে উঠেছে। টাইম ম্যাগাজিন সম্প্রতি এক সাক্ষাৎকার নিয়েছেন তারেক রহমানের, সেখানে তারা মন্তব্য করেছেন নির্বাচনে তারেক রহমান সুস্পষ্টভাবে এগিয়ে আছেন। বর্তমান অন্তর্বর্তী সরকার স্পষ্টতই জামাতের উপর নির্ভরশীল। জামাত প্রশাসনের রদবদল করে নিজেদের আসন পাকাপোক্ত করেছে। ডিসি, ইউনো, পুলিশ ইত্যাদি মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের অনেকেই জামাতের নিয়োগ পাওয়া। সেজন্য অনেকে সুষ্ঠু নির্বাচনের বদলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আশঙ্কা করছেন। নির্বাচন সুষ্ঠু না হলে জামাত জোট অঘটন ঘটিয়ে ফেলবে। বছরখানেক আগেও নিষিদ্ধ থাকা দলটি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় চলে আসবে। বাংলাদেশের বর্তমান লড়াই সেকুলার বনাম সেক্রেড না হয়ে আসলে ক্লাস বা শ্রেণীর লড়াই। মাদ্রাসা শিক্ষিত উঠতি গরিব শ্রেণীর মানুষ ভাগে বেশি চাচ্ছে, ন্যায্যতা চাচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে হলে হলে বিভিন্ন সুবিধা দিয়ে যেরকম নির্বাচনী সুবিধা পাওয়া গেছে, জাতীয় পর্যায়ে সেটা পাওয়া যাবে কিনা সেটা নিয়ে অবশ্য অনেকেই সন্দিহান। জামাত সেজন্য বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলছে। সেগুলো জনমনে কতটুকু আশার সঞ্চার করবে সেটা আমরা অচিরেই জানতে পারবো। তবে নারীদের প্রতি জামাতের দৃষ্টিভঙ্গি, জামাতের নারী নীতি শিক্ষিত নারী ভোটারদের প্রভাবিত করবে। জামাতের নারীরা মনে করেন তাদের কোনো এজেন্সি নেই, পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই তারা রাজনীতিতে এসছেন। তারা জামাতের পুরুষ নেতাদের জন্য ভোট চাইতে পারবেন, কিন্তু নিজেরা ভোটে দাঁড়াতে পারবেন না, সিদ্ধান্ত নেবার কোনো ক্ষমতা থাকবে না। এটা মেনেই তারা জামাতের রাজনীতির সাথে আছেন। কিন্তু সাধারণ মানুষ কি সেটা মেনে নেবে কিনা সেটাই আমরা দেখব। সম্প্রতি আল জাজিরার সাথে জামাতের আমিরের সাক্ষাৎকারেও নারীর প্রতি জামাতের দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে। সেখানে জামাতের আমির বলেছেন কোন নারী কখনো তার দলের আমির হতে পারবেন না, কারণ এমন কিছু জিনিস আছে যেখানে তারা দায়িত্ব পালন করতে পারবে না, তাদের অনেক সীমাবদ্ধতা আছে। এছাড়া 5 ঘন্টা কাজের নামে বাংলাদেশের মেয়েদের কাজকর্ম থেকে ছাড়িয়ে আগে ঘরে ঢুকানোর জামাতি প্রকল্প শিক্ষিত কর্মজীবী মেয়েরা ভালোভাবে নেয়নি। তারপরে বহু বিবাহ প্রথা, দ্বিতীয় বিয়েতে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না, পুরুষ পরিচালক ছাড়া বাইরে বেরোনো যাবে না, টিএসসিতে জায়গা মতো ওড়না না পরায় তরুণীকে হেনস্থা ইত্যাদি বিভিন্ন কর্মকাণ্ডে মানুষ গত 1.5 বছরে জামাতি প্রশাসন কেমন হবে তার একটা অভিজ্ঞতা পেয়ে গেছে। সেজন্য নামের মধ্যে ইসলাম থাকলেই মানুষ ভোট দেবে না। ইসলামের নাম শুনলেই জান্নাতের টিকিট বিক্রি করতে আসলে উতলা হবার কোনো কারণ নেই। ইসলামকে রাজনীতি ও ব্যবসার কাজে ব্যবহারকারীরা মানুষের দুর্বলতার সুযোগ নিতে চাইবে, এবং এভাবেই ধর্মভিত্তিক রাজনীতি সম্প্রসারিত হয়। গণভোটে সরকার যা করছে সেটা নজিরবিহীন। একসাথে এতগুলো বিষয় নিয়ে একটা হ্যাঁ বা না ভোট নেওয়া মানে জনগণের মতামতের কোনো দাম নেই। ভোটের নামে আসলে ইমানের পরীক্ষা হচ্ছে। সরকারের প্রতি ইমান এনে ভোট দিতে হবে, হ্যাঁ ভোট দিতে হবে। সরকার 38টি জটিল সংস্কার প্রস্তাবের উপর একটি হ্যাঁ বা না প্রশ্ন রাখছেন, অথচ সাধারণ নাগরিকরা জানেনই না সেই সংস্কার প্রস্তাবের ভেতরে কি আছে। এটি আসলে একটি গুরুত্বহীন প্রস্তাব বলে মনে করেন অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান। তিনি বলছেন আমরা সংস্কার নিয়ে একটা মিথ্যা বয়ানের মধ্যে পড়ে গেছি। রাষ্ট্র সংস্কার নিয়ে একটা কাল্পনিক পরিস্থিতি তৈরি করা হয়েছে বলেও তিনি মনে করেন। তো গণভোটে হয়তো না ভোট জিতে যাবে, সেজন্য সরকারের মাথা খারাপ হয়ে গিয়েছে। প্রথমে বলেছিল সরকারি কর্মচারীদের হ্যাঁ ভোটের জন্য প্রচারণা চালালে কোনো আইনি বাধা নেই, তারপরে নির্বাচন কমিশনের কাছ থেকে দাবলানি খেয়ে এখন কথা পাল্টিয়েছে। নির্বাচন কমিশন বলেছে সরকারি কর্মচারীদের হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা দণ্ডনীয় অপরাধ। সেজন্য এখন অন্তর্বর্তী সরকারের আলী রিয়াজ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঠে নামতে বলছে। তো গণভোট নিয়ে অন্তর্বর্তী সরকারের এত আগ্রহ কেন? সরকারি কর্মচারীদের বলছে সমস্যা হবে না, কিন্তু এখন দেখা যাচ্ছে তাদের সমস্যা হচ্ছে। আবার এখন শিক্ষক শিক্ষার্থীদের মাঠে নামতে বলছে। সরকারি চাকরি করা শিক্ষকরা কি হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবে? তারা কি সরকারি কর্মচারী নয়? যাই হোক, গণভোট নিয়ে বিএনপির নেতৃত্ব মিক্সড সিগন্যাল দিয়েছে। একবার তারা না বলেছে, দলের নিম্ন পর্যায়ের অনেক নেতাই না ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন। তারপরে এখন আবার তারেক রহমান হ্যাঁ বলায় তাদের ভোটাররা স্পষ্ট দ্বিধা বিভক্ত। এতে বিএনপির যারা অভিজ্ঞ ভোটার তাদের বোঝা উচিত কোথায় ভোট দিতে হবে।
তো 12ই ফেব্রুয়ারির নির্বাচনের আগে ভারত ও যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কূটনৈতিক আলোচনা জোরদার করেছে, যা বাংলাদেশ বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গির সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত দেয়। ওয়াশিংটন, দিল্লি, ঢাকাতে অনেকগুলি কূটনৈতিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকগুলির মূল বিষয়বস্তু ওয়াশিংটন এবং দিল্লি বাংলাদেশে ভিন্ন ভিন্ন রাজনৈতিক ফলাফলের সম্ভাবনা খতিয়ে দেখছে। যুক্তরাষ্ট্র এমন একটি রাজনৈতিক ব্যবস্থার প্রতি আগ্রহী যেখানে বাংলাদেশ জামাতে ইসলামী একটি প্রধান ভূমিকা পালন করবে। ডিপ স্টেট চায় এবারে একটা জোট সরকার ক্ষমতায় আসুক, জামাত এনসিপি জোট ক্ষমতায় আসুক, তারপরে 5 বছর পরে যে নির্বাচন হবে তখন এনসিপি এককভাবে ক্ষমতায় আসুক। এনসিপি জামাত জোটে যুক্তরাষ্ট্রের সমস্যা নেই, জামাত ও এনসিপি ন্যাচারাল অ্যালাই, এটা বলেছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যারা এখন জামাতের অন্যতম জোট সঙ্গী। সম্প্রতি ফাঁস হওয়া অডিও রেকর্ডে জানা গেছে আমেরিকার রাষ্ট্রদূত বা কূটনীতিকদের কেউ একজন বলছেন বাংলাদেশ এখন ইসলামী ধারার দিকে মোড় নিয়েছে, সেজন্য বিদেশিরা চায় তারা আমাদের বন্ধু হোক। এই জন্য বন্ধুদের বিভিন্ন রাজনৈতিক পরামর্শ দিয়ে সহায়তা করছেন তারা। দ্য ওয়াশিংটন পোস্ট কর্তৃক প্রাপ্ত অডিও রেকর্ডিং অনুসারে বাংলাদেশের বৃহত্তম ইসলামপন্থী দলটি আগামী মাসে ব্যালট বাক্সে তাদের সর্বকালের সেরা পারফরমেন্স করতে চলছে। এমন পরিস্থিতিতে মার্কিন কূটনীতিকরা এই দলটির সাথে তাদের সম্পৃক্ততা বাড়ানোর কথা ভাবছেন। অন্যদিকে ভারত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির নেতৃত্বাধীন একটি সরকারের সম্ভাবনায় বেশি স্বচ্ছন্দ বোধ করছে। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় ভারতের মতামত গুরুত্বপূর্ণ, সেজন্য বাংলাদেশ নিয়ে ওয়াশিংটন এবং দিল্লির নিজেদের মূল্যায়ন বিনিময় করা, অনিশ্চয়তা কমানো এবং পরস্পর বিরোধী পদক্ষেপ এড়িয়ে চলার চেষ্টা দেখা যাচ্ছে, যাতে করে হাসিনা আমলের মতো প্রতিদ্বন্দ্বিতা বা ভুল বোঝাবুঝির পুনরাবৃত্তি না ঘটে। তো বাংলাদেশে সুষ্ঠু ভোট হলে বিএনপি ক্ষমতায় আসবে, আর ভোট জালিয়াতি হলে জামাত জোট ক্ষমতায় আসবে, এমন কানাঘুষা শোনা যাচ্ছে। ভোট গণনা নিয়েও অনেক কিছু ঘটতে পারে, বিশেষ করে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ভোট গণনায় আগের চেয়ে অনেক বেশি সময় লাগবে, 2-3 দিনও বেশি সময় লাগতে পারে, কারণ গণভোটের ফলাফল কি হবে সেটা নিয়ে সরকার খুবই উদ্বিগ্ন। তবে ফলাফল যেমনই হোক, নির্বাচন হয়ে যাওয়ার পরে আমরা ফলাফল কাটাছেঁড়া করতে বসে যাব। অনেকে বলবেন যে আমি এমনটি বলেছিলাম, গণমাধ্যমে দেখবো রাজনীতিবিদরা নানা রকমের ব্যবচ্ছেদ করছেন, ঘটনা ঘটে যাওয়ার পরে ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া অপেক্ষাকৃত সহজ ও নিরাপদ। আরেকটি কথা আগাম বলে রাখা যায়, যারা জিতবেন তারা বলবেন যে নির্বাচন ভালো হয়েছে, নির্বাচন সুষ্ঠু হয়েছে, আর যারা জিতবেন না তারা বলবেন নির্বাচনে কারচুপি হয়েছে। এই ব্যাপারে বিদেশি পর্যবেক্ষকদের ফতোয়া খুবই গুরুত্বপূর্ণ, তারা যদি হ্যাঁ বা না বলে দেন তাহলে বাংলাদেশে যে যত গাইগুই করুক না কেন মেনে নেওয়া ছাড়া তাদের উপায় থাকবে না। তবে এ নিয়ে রাজনীতি চলতে থাকবে। অনেক মানুষ এখনো সন্দেহের দোলাচলে আছে, অনেকের মনে এখনো আশঙ্কা নির্বাচনটা সত্যি সত্যি হবে তো। এসব জিজ্ঞাসার চূড়ান্ত জবাব পাওয়া যাবে আগামী বৃহস্পতিবারে। আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ।